বুঝলেন, পঞ্চায়েত হোক, বিধানসভা হোক কিংবা লোকসভা, সব জায়গাতেই ধীরে ধীরে থিতু হয়ে পড়ছে পরিসর। কার বলুন তো? বামফ্রন্টের। ঠিক শুনছেন, একসময় যাদের আধিপত্য ছিল এই বাংলায়, সেই আধিপত্য এখন তো অনেক দূরের কথা। তাদেরকে অনেক সময় অনেক জায়গায় দেখাও যাচ্ছে না। যে জায়গাগুলোতে তাদের পরিসর রয়েছে, সেই পরিসরও যেন ধীরে ধীরে কর্মীর অভাবে হারিয়ে চলেছে। 25,000 কর্মী হারিয়েছে বামফ্রন্ট। কাস্তে হাতুড়ি শিবির হারিয়েছে 25,000 কর্মী। তারা কোথায় গেলেন? তারা হঠাৎ বামের হাত ছাড়লেন কেন? এরকম নানান জল্পনা কল্পনা থাকতে পারে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো তৃণমূল কিংবা বিজেপি সব জায়গাতেই হয়তো পরিসরটা একটু বাড়ছে। বিশেষ করে বিজেপির খাতায় আরও 1 লক্ষ কর্মী বেশি পরিমাণে ইনজেক্ট হচ্ছেন বা যোগ হচ্ছেন। সংযুক্ত হচ্ছেন কিছু কর্মী বাইরে থেকে। প্রশ্ন উঠছে, এই বাইরের কর্মীরা কারা? আমি যদি খুব সহজ ক্যালকুলেশনে একটু ভাবার চেষ্টা করি, কিংবা আপনারাও যদি ভাবেন, বামের 25,000, সেই 25,000 এই 1 লাখের অন্তর্ভুক্ত নয় তো? কিংবা তৃণমূলের সম্মেলন রয়েছে 27-এ, এবার সেই 27-এর সম্মেলনে আরও কিছু নতুন রদবদলের সম্ভাবনা নেই তো? কোন কোন রদবদল হতে পারে? আরও কোনো হেভিওয়েট সত্যি কি রদবদল করতে পারেন? নানান জল্পনা কল্পনা থাকতে পারে, কিন্তু প্রশ্ন এবং প্রসঙ্গ একটি জায়গাতেই। বাম শিবিরে দিনের পর দিন এভাবে ভাটা কেন পড়ছে? ঠিক কোন সমালোচনা কিংবা আত্মসমালোচনার অভাব থাকছে বামের, যার জের তাদের পরিসর ক্রমান্বয়ে ছোট হচ্ছে? কখনো প্রবীণ এবং নবীন দ্বন্দ্ব থাকছে, এমনটা বলেন বিশেষ করে রাজনৈতিক মহল। এই দ্বন্দ্ব সে দ্বন্দ্ব নয় যেটা তৃণমূলের ক্ষেত্রে বিরোধী শিবির বলে থাকেন। এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব যেখানে নবীনদেরকে স্থান দেওয়া হয় না। ঠিক যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে নবীনদের সুযোগ দিতে হবে প্রবীণদের কাজ শেষ হলে পরে। এবার দেখার, বাম আদেও বাম মনস্কভাবে চলে, নাকি সাধারণ মানুষের কথা ভেবে এবং নিজেদের আত্মসমালোচনা করে নিজেদের দলের পরিসরকে বাড়াতে, আরও বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজেদের সমালোচনার একটু ঊর্ধ্বে উঠে গিয়ে কিছুটা নিজেদের মধ্যে ঠিক করেন যে কাদের সামনে আসা উচিত কিংবা কাদের এবার পেছনে আসবার সময়। সেই সমালোচনা তারা করবে, বামফ্রন্ট করবেন, তার কারণ বামফ্রন্ট দলের কাজ বামফ্রন্ট করছেন। কিন্তু প্রসঙ্গ উঠছে সাধারণ মানুষের সার্ভিস নিয়ে, সাধারণ মানুষের আইন শৃঙ্খলা, নিরাপত্তা তারা কেমন রয়েছে, বিরোধী শিবির হিসেবে বিজেপি কত ভালো কাজ করেছে, শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস কত ভালো কাজ করছে, কোন জায়গায় একটু থিতু পড়ে যাচ্ছে বাম, কেন তারা প্রধান বিরোধী দল হয়ে উঠতে পারছে না, কিংবা তারা ঠিক কোন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে যার জেরে সাধারণ মানুষের কাছে সেইভাবে পৌঁছে উঠতে পারছেন না। এ বিষয় নিয়ে আজ 1 ঘন্টায় অ্যানালিসিস পর্ব চলবে। জানার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক মহলের মানুষের মতামত। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, আর আজ মূল আলোচনার বিষয় বামের পরিসর ছোট হচ্ছে। বাড়তি ডিভিডেন্ড পাচ্ছে কি অন্য কোনো দল, বিশেষ করে বিজেপি কিংবা তৃণমূল? আর ঠিক এ জায়গায় আমি একেবারে চলে আসবো মূল আলোচনা পর্বে। যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় লিপিকা ঘোষ, কংগ্রেস নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গৌরাঙ্গবাবু জুড়ে যাবেন, কিন্তু তার আগে আপনাদের দুজনকে স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার শোতে। বামফ্রন্টের পক্ষ থেকেও নিশ্চয়ই থাকবেন আর কিছুক্ষণের মধ্যে, কিন্তু প্রশ্ন উঠছে সরাসরি কংগ্রেস এবং সিপিআইএমের এক সময়ের চরম শত্রুতা, তারপরে বৃহত্তর স্বার্থে তাদের মতে আবারও তাদের মেলবন্ধন। আমি ঠিক এই জায়গায় লিপিকাদির কাছে যাব। দিদি, যেভাবে কংগ্রেস আর সিপিআইএমের মধ্যে দ্বৈরথ এক সময় দেখা যেত, সেই দ্বৈরথের আঙিনা থেকে একটু বেরিয়ে এসে সাধারণ মানুষের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আপনারা একজোট হয়েছেন রাজ্যে। প্রসঙ্গ উঠছে বামের পরিসর তো ছোট হচ্ছে, কংগ্রেস এবং বাম এবার একেবারে আলাদা আলাদা লড়াই করবে এমনটাও গুঞ্জন শোনা যাচ্ছে। কি মনে হয় কেন বাম কিছুদিনের জন্য হলেও আপনাদের শরিক দলে থাকা সেই বাম কেন এতটা পিছিয়ে পড়ছে বা থিতু হচ্ছে সাধারণ মানুষের কাছে তাদের অ্যাকসেপ্টেন্স? দেখো, প্রথমত রাজনীতিতে চিরশত্রু চিরমিত্র বলে কোনো কথা নেই। আমরা যদি বৃহত্তর অর্থে আমরা যে বৃহত্তর ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকে মিত্র শক্তি হয়েছিল লড়াইয়ের জন্য, যে একটা
একজন শত্রু যারা দেশের মানে পৃথিবীর পক্ষে বিশ্বের পক্ষে খারাপ, তাকে রোকবার জন্য, তাকে আটকে দেওয়ার জন্য এক জোটবদ্ধ হয়েছিল জার্মানির বিরুদ্ধে। তো সেই জন্য আমার মনে হয় ওই ভাবনাটা ভাবা একেবারেই ভুল যে চিরশত্রু বা চিরমিত্র এই কথাটা। তারপরে পশ্চিমবঙ্গে যেটা যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গে 11 সাল থেকে যখন ক্ষমতায় তৃণমূল এসেছে, তারপর থেকে দেখা গেছে যে বিরোধিতার জায়গায় তো ছিল বাম কংগ্রেস। পশ্চিমবঙ্গে তো সেভাবে বিজেপিকে আমরা দেখিনি। পরবর্তীকালে প্রায় বলতে গেলে হাত ধরে বিজেপিকে জায়গা করে দেওয়া, সেদিক থেকে দেখতে গেলে মানে হাত ধরে জায়গা করে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি, তৃণমূল। কারণ বিজেপির না কোনো সংগঠন ছিল, না কোনো অফিস ছিল, কোনো কিছুই ছিল না সেইখানে। আমি আমার নিজের টাউনে আমি দেখেছি বিজেপির পার্টি অফিস, একের পর এক পার্টি অফিস হয়েছে। এখানে কোন রকম সরকার পক্ষ থেকে, এখানে যেহেতু মিউনিসিপ্যালিটি তৃণমূলের, পুরোটাই তৃণমূল, কোনো বিরোধী দলই নেই, কিন্তু কোন পার্টি অফিসকে মিউনিসিপ্যালিটি থেকে মানে সরকার পক্ষ থেকে কোনো পার্টি অফিস নিয়ে তাদের কোনো বিরোধ নেই। বিজেপির পার্টি অফিস নিয়ে কোনো বিরোধিতা একবারও দেখায়নি। অথচ সিপিএম এর তো পার্টি অফিস ছিলই, কংগ্রেস পার্টি অফিস, আমরা একটা পার্টি অফিস, আমি নিজে দাঁড়িয়ে থেকে একটা পার্টি অফিস, আমাদের তো সমস্ত পার্টি অফিস দখল হয়ে গিয়েছে, তৃণমূল দখল করে নিয়েছে। একটা পার্টি অফিস তৈরি করা হয়েছিল, সেই পার্টি অফিসটাকে রাতের অন্ধকারে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই জিনিস আমরা দেখেছি, কিন্তু বিজেপির উপর সেই অ্যাটাকটা করা হয়নি। কিন্তু মানে আমার শহরে আমি প্রত্যক্ষ যে উদাহরণ আমার কাছে রয়েছে, আমি প্রত্যক্ষ যেটা মানে আমার চাক্ষুষ দেখা। না, আমি বলছি লিপ্যাদি আপনাদের উপরই বা কেন হবে, কিংবা বিজেপির ওপর আপনি এই এক্সপেকটেশনটা রাখবেনই বা কেন যে তাদের ওপরই বা হবে? আমি বলছি বিরোধী তো থাকতে হবে, শাসক যেমন থাকবে বিরোধীকেও তেমনই থাকতে হবে। এটাই তো শক্তিশালী গণতন্ত্রের নজির তৈরি হতে পারে। সেটাই তো বলছি যে বিজেপির সঙ্গে কি বোঝাপড়া কি আছে আমরা জানি না, বিজেপির সঙ্গে কোন বোঝাপড়া। এখানে চিৎকার চেঁচামেচি করে ঠিকই, কিন্তু আপনি কি জানেন যে কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তর তারা কিন্তু পশ্চিমবঙ্গকে একটা ওদের ওই সবথেকে ভালো কাজ করছে এরকম একটা, হ্যাঁ হ্যাঁ একটা দিয়েছে, তকমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে। নট অনলি দ্যাট, শুধুমাত্র স্বাস্থ্য না, শুধু স্বাস্থ্য না, আবাসের ক্ষেত্রেও দেওয়া হয়েছে, আবাসের ক্ষেত্রেও দেওয়া হয়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রে। এখানে বিজেপিরা বসে চিৎকার চেঁচামেচি করছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু সত্যি কি সেন্ট্রালে আপনার মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা এরা তৃণমূলের বিরোধিতা করে? এরা তো বারবার পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরকে তারা দিচ্ছে, তারা সার্টিফিকেট দিচ্ছে যে তারা ভালো কাজ করছে, ভালো কাজ করছে বলে। এখানে বিজেপির যারা লোকাল স্তরের এখানকার যারা লিডার রয়েছে তারা চিৎকার করছে তৃণমূল কাজ করে না। তাহলে কোনটা আমরা মানবো? না না, এটা তো আপনাদের ক্ষেত্রেও দেখা যায় লিপিকাদি। প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে আপনাদের যারা এই রাজ্যে রয়েছে তারা প্রত্যেকে এই লড়াইটা লড়ছেন, কিন্তু জাতীয় কংগ্রেস তো লড়ছে না। রাহুল গান্ধীর মুখ থেকে তো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এগেনস্টে একটি শব্দও কোনোদিনও ব্যবহার করতে আমরা অন্তত শুনিনি। দেখুন, লড়াইয়ের এখানে তো একটা জোট রয়েছে, ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু রয়েছেন মমতা ব্যানার্জি, কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছেন। আমরা এখানে লোকাল স্তরে আমাদের লড়াইটা প্রথম থেকেই আমরা বিরোধিতার একটা জায়গায় ছিলাম বলে আমাদের একটা লড়াই হয়েছে, কিন্তু এরা তো সেই জোটেও নেই বিজেপির সঙ্গে। বিজেপি তো ডাইরেক্ট বিরোধিতা করে তৃণমূলের। তাহলে সেইখানে এই জিনিস হচ্ছে, এখানে বলার কি আছে? বলার কিছু নেই। সেই জন্য আস্তে আস্তে লোকজন এখানে বিজেপিকে যেভাবে জায়গা করে দেওয়া হয়েছে, বিজেপি ফুলে ফেপে উঠছে, বিজেপি বাড়ছে। এখন কি বললাম তো, কি বোঝাপড়ার জায়গায় যাচ্ছে। আর মানুষ হয়ে গেছে এখন, সব মানুষই বেশিরভাগই তারা পাওয়ার চিন্তা করে। তারা মনে হয় যে দল যেখান থেকে পাবো বেশি সেইখানেই আমরা ঝুঁকবো। এটা একটা বেশিরভাগ মানুষের এটা একটা মানে লক্ষ্য হয়ে গেছে। এখন সেই দিক থেকে হতে পারে যে এই জায়গাটা, এই সিনারিওটা আমি বুঝতে পেরেছি আপনি ঠিক কোন অ্যাঙ্গেলে শব্দটা ব্যবহার করতে চাইলেন, আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্ট অফ ভিউ। আমি এখানে আলীবাবুর কাছে যাব। আলীবাবু, লক্ষ্মীর ভান্ডার কি আপনারা রাজ্যে আসলে পরে আরো বাড়িয়ে দেবেন? লক্ষ্মীর ভান্ডার আমাদের হবে না,
আমাদের যেটা হবে সেটা হচ্ছে লাডলি লক্ষ্মী বা ভাগ্য ওই তো সেই লক্ষ্মীর ভাগ্যশ্রী ভান্ডারের যোজনা অনুপ্রেরণায় আর একটা কি, হবে। অনুপ্রেরণা। হ্যাঁ, অনুপ্রেরণা বলতে কিছু নেই, একটাই বিষয়, সেটা হচ্ছে যারা গরিব মানুষ তাদেরকে, সেই সমস্ত মহিলাদের ভারতীয় জনতা পার্টি ভাগ্যশ্রী যোজনার মাধ্যমে আমরা তাদেরকে কমসে কম 3,000 টাকা আমরা প্রতি মাসে দেব। তাতে লিপিকা ম্যাডামের যদি কোনো সুপারিশ থাকে সেটাও আমরা আমরা অবশ্যই সেটা কার্যকরী করব। আর একটা যেটা বিষয়, লিপিকা ম্যাডাম যে কথাটা বললেন কংগ্রেস থেকে, উনি হয়তো 70-এর দশক ভুলে গেছেন যে ওনারা যখন সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারে ছিলেন সেই সময় সিপিএম এর উপর সারা পশ্চিমবঙ্গ মিলে আমরা দেখেছি যে 5,000 সিপিএম কর্মীকে খুন করা হয়েছিল, সব মিলে, মানে আপনার 52 থেকে শুরু করে একবারে 77 সাল পর্যন্ত। কংগ্রেসের সঙ্গে সিপিএম এর এত বিরোধিতা, মানে কোন ক্রমে সিপিএম পার্টি করতে পারবে না শুধুমাত্র কংগ্রেসের নয়, সিপিআইএম এর ওই একই রকম ঘটনা রয়েছে। না না, তখন বিজেপি ছিল না, তখন বিজেপির গল্প নাই, বিজেপি নাই, তৃণমূলও নাই, কংগ্রেস আর সিপিএম 77 সাল পর্যন্ত। আচ্ছা আচ্ছা, অঞ্জন বাবু, এখানে অন্য কোনো দল নেই, বিজেপিরও বিষয় নাই, সিপিএম এর তৃণমূলেরও বিষয় নেই। ঠিক ঠিক। এবং 5,000 সিপিএম এর কর্মী খুন হলো, কার দিয়ে? কংগ্রেসের হাত দিয়ে। ঠিক। অপরদিকে সিপিএম যখন ক্ষমতায় আসলো 77-এ, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হলেন, আর 2035 সাল পর্যন্ত এই সময়কালের মধ্যে, মাঝখানে তৃণমূলটা বাদ দিন, এই 2011 সাল পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে কংগ্রেসের 19,000 কর্মী খুন হয়ে গেল। আপনি সেই কংগ্রেসের সঙ্গে সিপিএম এর যে এখন অ্যালায়েন্স চলছে, আপনি ভাবতে পারেন? আর ইনি বলছেন যে এখন আর কি বলছে, চিরদিনের শত্রু, চিরশত্রু নেই, চিরমিত্র নেই। আরে দিদি, আপনি বলুন, এতগুলো কর্মী খুন হয়ে গিয়েছিল আপনাদের এবং কংগ্রেসের এবং সিপিএম এর, তার এগেনস্টে আপনারা গিয়ে দিল্লিতে গিয়ে লাড্ডু খাচ্ছেন, আপনাদের লজ্জা করে না? আপনারা গিয়ে সিপিএম কংগ্রেসের হাত ধরছেন, আঘাত করছেন, এতগুলো মানুষের বলির পরিবারের ক্ষতি হয়েছে, তার জবাব কে দিবে? দিতে পারবেন না। যার ফলে মানুষ এখন সিপিএম কংগ্রেসের প্রতি অতিষ্ঠ হয়ে কংগ্রেস থেকে তারা তৃণমূলে গিয়েছে। সিপিএম এর একটা বড় অংশ, তাদের তো ওটা ভোট ব্যাংক না, সিপিএম এর মতে বিশ্বাসী ছিল যারা, তারা একটা বড় অংশ বিজেপিতে এসছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের 18% ভোট এখন 40% এসে দাঁড়িয়েছে, এটা সবাই স্বীকার করবে, ম্যাডামও স্বীকার করবে। তাই এবারে যে সম্মেলনটা দেখতে পাচ্ছি ভোট আপনাদের কাছে যায়, সিপিএম এর, আপনারা এটা মেনে নিচ্ছেন তো? সিপিআইএম এর ভোট আপনাদের কাছে যায়? হ্যাঁ, সিপিআইএম এর ভোট আপনাদের কাছে যায়, এটাই বলতে চাইছেন তো? অবশ্যই এসেছিল তো। বিজেপির ভোট কি আকাশ থেকে পড়ছে নাকি? বিজেপির ভোট একটা সিপিএম এর একটা বড় অংশ। তাহলে কি এই 25,000 কর্মী যারা এই বামফ্রন্টের থেকে মুখ ফিরিয়ে নিলেন, তারা কি এই আপনাদের এই যে 1 লাখ কর্মী বেড়ে গিয়েছে তার মধ্যে এই 25,000-এর কন্ট্রিবিউশন রয়েছে? না, ওই 1 লাখের মধ্যে আমরা ওটা বলবো না। 1 লাখের মধ্যে সাধারণ এখন আর সিপিএম এর সমর্থক বলে কিছু নেই, পরিষ্কার। আমাদের কাছে যতদূর সূত্র মারফত খবর 25,000 কর্মী ইতিমধ্যে পরিষদ থেকে সরে গিয়েছে। শুনুন, নাহলে অস্পষ্ট ধারণা যাবে। না শুনুন অঞ্জন বাবু, একটা কথা বলি, নাহলে ভুল ধারণা পৌঁছে যাবে। সিপিএম এর যারা পার্টির মেম্বার পিএম, তারা যদি বিজেপিতে আসে তাহলে বলবো, কিন্তু যারা সিপিএম কে সমর্থক করে, ভোটের সময় ভোট দেয়, তারা সিপিএম এর মৌসুরি পাট্টা নয়, তারা সিপিএম এর পৈতৃক সম্পত্তি নয়। যে এই সমস্ত মানুষ যারা একসময় সিপিএম কে ভোট দিত, তারা মন বদল করে তারা এখন বিজেপিকে বিশ্বাস করে, মোদিজিকে বিশ্বাস করে, এবং তারা বিজেপিকে, তারা যদি ভোট দেয় আপত্তি নাই। এই 1 লাখের মধ্যে তাদেরও মানসিকতা থাকতেই পারে। আপনারা জানেন, কিছুদিন আগে আমরা বলেছি, যারা এই তৃণমূলকে যারা সরাতে চান, সিপিএম কংগ্রেস, আমরা কোনো কিছু বুঝবো না, আপনারা এসে বিজেপিকে সহযোগিতা করুন, কারণ আমরাই প্রধান বিরোধী দল। আমরা এক সময় 2011 সাল পর্যন্ত আমরা প্রধান বিরোধী দল ছিলাম না, সেই জন্য আমরা বলিনি যে আমরাই সরকারে আসবো, তখন বলিনি। এখন আমাদের সরকারে আসার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা প্রধান বিরোধী দল আজকে 10 বছর ধরে রয়েছে। আপনারা 21-এও বলেছিলেন যে আপনারা রাজ্যে আসছেন, কোথায়? এই কারণে আমরাই পারবো তৃণমূলকে সরাতে, বিজেপিই পারে তৃণমূলকে সরাতে। তাই কংগ্রেস সিপিএম এর যারা জাতীয়তাবাদী মানুষ, যারা সাধারণ মানুষ, যারা তৃণমূলকে সরাতে চায়,
তারা বিজেপিতে এসে বিজেপিকে ভোট দিয়ে এই তৃণমূলের মতো জগদ্দল পাতারটাকে এখানে সরিয়ে দেওয়া হোক এবং মানুষের আশা পূর্ণ হোক। না না, আমি সেটা বলছি না, আমি বলছি আলিবাবু আপনারা 2021 সালেও এই একই কথা বলেছিলেন। এবার হয়তো কোনো কারণে আপনারা বলতে পারেন দিল্লির নির্বাচন দেখে কিংবা হয়তো রাজস্থানের নির্বাচন দেখে বলতেই পারেন, কিন্তু প্রসঙ্গ যখন রাজস্থান, দিল্লি কিংবা বাংলার যাই হোক না কেন, বাংলার রাজনীতি কিন্তু ডেফিনেটলি সব জায়গার থেকে আলাদা। বাংলার সাধারণ মানুষ একেবারে অন্যরকম পলিসিতে ভোটটা দেন এবং রাজনীতিটাকেও অন্য অঙ্কে মাপেন। এবং সেই জায়গায় আপনাদের সমীকরণ এমন কোন জায়গায় রয়েছে যার জন্য আপনাদের মনে হচ্ছে সেই অঙ্কে একটু অন্যরকম ক্যালকুলেশন আসতে পারে? না দেখুন, অঞ্জন বাবু আপনি পরিষ্কার জানেন, আমরাও জানি, ম্যাডামও জানেন, সেটা হচ্ছে এখানে ভোট হচ্ছে পোলারাইজেশনের ভোট হচ্ছে, এখানে হিন্দু মুসলমান নিয়েই ভোটটা হচ্ছে, পরিষ্কার কথা বাংলাতে। এইবারের ভোট হবে অবশ্যই সনাতনী, একদিকে থাকবে সনাতনী, অপর দিকে থাকবে আদার্স। একদিকে সনাতনী, অপর দিকে আদার্স। ভারতীয় জনতা পার্টিকে আমরা সনাতনী মতাদর্শে বিশ্বাসী, তাই আমাদের সনাতনী হিন্দু ভাইরাই বিজেপিকে ভোট দিয়ে এইবারে 26 সালের ক্ষমতায় বিজেপিকেই আনবে পশ্চিমবঙ্গ, এটা আসবে। আর মুসলিম তো বলে এই যে পোলারাইজেশন হতো তৃণমূল কংগ্রেসের এবং সিপিএম এর, যার ফলে ওরা ক্ষমতায় ছিল, এখন আর এটা পারবে না। মানুষ বুঝতে পেরেছে, সনাতনীরা উপলব্ধি করেছে তাদের বাঁচার একমাত্র রাস্তা বিজেপি। আচ্ছা, মানে আপনারা পোলারাইজেশন ভোটের দিকে আপনারাও ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন, তাই তো? তারাই গিয়েছে তো। আজকে কি বলছে আপনার এই যে আপনার ইসের 26-এর আগে আপনাদের হিন্দু সব একজোট হয়ে যাবে, সব সনাতনীরা একজোট হয়ে যাবে ভাবছেন? কবির রঞ্জন বাবু, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির পরিষ্কার করে কি বলেছেন? তিনি বলেছেন আমরা ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব। হ্যাঁ, ওরা 30 আমরা 70। এই যে ওরা 30, মিঠুন চক্রবর্তী কি বলেছেন? মিঠুন চক্রবর্তী কি বলেছেন? মিঠুন চক্রবর্তী কি বলেছেন? না, পরিষ্কার করে বলে, মিঠুন তো প্রতিবাদ করেছে। মিঠুন তো আগে বলেনি, আগে বলেছে কি? কিন্তু মিঠুন চক্রবর্তী তো বলেছে আগে। আমি সেটা বলছি না আলিবাবু, মিঠুন চক্রবর্তীও তো বলেছেন, পরে বলেছে, আগে বলেনি। অর্থাৎ আপনাদের কথা অনুসারে বদলা হবে, তাই তো? বদলা হবে, তাই তো? একবারে টিট ফর ট্যাট, এইটাই হবে আমাদের ব্যবস্থা। বেশ, টিট ফর ট্যাট হবে কিনা আমরা জানি না, কিন্তু একেবারে একটা বিষয় অত্যন্ত সুস্পষ্ট পরিষ্কার, তা হলো 26-এর বিধানসভা নির্বাচনের আগে আলিবাবুর মত অনুসারে পোলারাইজেশন ভোট যেমন তৃণমূল কংগ্রেস করছে, সেই একই পথে অগ্রসর হচ্ছেন আলিবাবুরাও, বিজেপির সমর্থকেরাও, বিজেপির নেতারাও। এবার দেখার সাধারণ মানুষ পোলারাইজেশন ভোটের দিকে সত্যিই নজর কাড়েন নাকি উন্নয়নের দিকে, সে কথা বলবেন সাধারণ মানুষ। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন এই টান শো প্রায় টিভি বাংলা সন্ধ্যে 7টার। ফিরে বিরতির পর যে বিষয় নিয়ে আজ আলোচনা হচ্ছে, আমি সরাসরি লিপিকাদির কাছেই যাব। দিদি কি বলবেন? সরাসরি তো আলিবাবু বলছেন যে পোলারাইজেশন ভোটের কথা, নট অনলি দ্যাট, একেবারে চিরশত্রু চিরমিত্রের যে কনসেপ্ট আপনি রাখলেন, সেই কনসেপ্টে কার্যত তিনি বলার চেষ্টা করলেন যে এসবের কোনো মানে নেই। কি বলবেন লিপিকাদি? আলী হোসেন বাবুকে আমার একটা কথা বলতে, প্রথমেই যেটা বলতে হচ্ছে সেটা হলো আপনি তো অন্য একজন ধর্মাবলম্বীর মানুষ, তো আপনি এইভাবে পোলারাইজেশনে কি করে মত দিতে পারছেন আমি এটাই ভেবে পাচ্ছি না। মানে আপনাদের প্রধানমন্ত্রী নন, অন্য ধর্মের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, শুধুমাত্র হিন্দুদের প্রধানমন্ত্রী। এই ভারতবর্ষে কত সংখ্যায় অন্য ধর্মাবলম্বীর মানুষজন আছেন, তাদের কারো প্রধানমন্ত্রী নন, শুধুমাত্র সনাতন ধর্মের প্রধানমন্ত্রী। এটা খুব খারাপ লাগছে ভেবে, কারণ আমাদের ভারতবর্ষ তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন সবাই মিলে আমরা থেকেছি, সবাই মিলে এই ভারতবর্ষ তৈরি হয়েছে, সবার লড়াইয়ের মধ্যে দিয়ে। আব্দুল কালাম আজাদের মতন একজন মানুষ আমাদের দেশের রাষ্ট্রপতি হয়েছেন, আব্দুল কালামের মতন। সেই দেশে বসে আপনি বলছেন যে আমরা সনাতন ধর্মের পূজারী, আমরা সনাতন ধর্ম আমাদের সঙ্গে আছে, শুধুমাত্র সনাতন ধর্ম। এই আমাদের শিখিয়ে গেছেন, এই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল এই শিখিয়ে গেছেন, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই স্বামীজি, নেতাজি এই কথা শিখিয়ে গেছেন, এই শিখেছেন, আপনি এসে দাঁড়িয়ে এই কথা বলছেন, এটা সত্যি খুব দুঃখজনক কথা। আর একটা কথা হলো আপনি যে বললেন যে আলিবাবু আসবো, অবশ্যই আসবো, আপনার উত্তর অবশ্যই নেব। আর একটা কথা হলো যে বারবার করে বলছেন যে সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াইয়ের কথা আপনি বললেন,
যে কেন তারা এখন মিলেমিশে এক হয়েছে। মমতা ব্যানার্জিও তো আপনাদের সঙ্গে ঘর করেছিল, আপনাদের সঙ্গে একসময় জোটবদ্ধ হয়ে সরকার, কেন্দ্রের সরকারে ছিল। আজকে সেই মমতা ব্যানার্জির সম্পর্কে আপনারা বলছেন যে আপনাদের কর্মীদের নাকি এখানে তৃণমূল খুন করছে। আজকে আপনার মনে হয় না যে আপনার যে দুটো বৈশাখী নিয়ে আজকে চলছে কেন্দ্রের সরকার, সেই দুটো বৈশাখী যদি সরে যায়, আর তখন যদি মমতা ব্যানার্জি আপনাদের সাপোর্ট দেয়, আপনার কেন্দ্রীয় মন্ত্রিত্বে যারা রয়েছেন, মোদী, অমিত শাহ, তারা নেবেন না সাপোর্ট? আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন সেটা? সেই জন্য এ কথা, এগুলো মানে খুব উৎফুল্ল হয়ে আপনি কিছু কথা বলে ফেললেন। আচ্ছা, আর একটা কথা হলো যে আপনি কি জানেন যে আপনার কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তর এই মুহূর্তে বোধহয় 2-3 দিন আগেই উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তকমা দিয়েছে পশ্চিমবঙ্গকে। আপনি কি বলবেন? আপনি বলছেন এখানে কোনো কাজ হয় না, কোনো কিচ্ছু হয় না, কিছুই নেই, আপনারা লড়াই করছেন। তাহলে আপনি কি আপনার কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তরকে মানেন না? সেটা ধরে নিতে হয় যে আপনাদের সঙ্গে, আপনাদের রাজ্যের বিজেপির সঙ্গে কেন্দ্রের বিজেপির কোনো মিল নেই, মানে তারা তাদের কথা মানেন না। তাহলে কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তর কি করে উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তকমা দিল পশ্চিমবঙ্গকে? বেশ, আমাকে দ্রুত উত্তরটা তাহলে নিতে নয় হবে। আপনারা সেটা মানেন না। আলীবাবু উত্তর দেব, অতি দ্রুত উত্তর নেব। আমি 3টা প্রশ্নের উত্তর দেব। প্রথমত, তারপরে আমি একটা আবেদন জানাবো। সেই আবেদনের অপেক্ষায় ম্যাডাম এবং অঞ্জনবাবুকেও থাকতে বলছি। প্রথম যে কথাটা উনি বলেছেন যে সনাতনের উপরে ভারতীয় জনতা পার্টি আজকে পোলারাইজেশন করতে যাচ্ছে না, অলরেডি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের অবস্থাটা দেখেছেন তো। আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ঈদের মাঠে তিনি মানে একবারে হিজরা মানে বোরখা পরে তিনি ঈদের মাঠে উপস্থিত হয়ে তিনি মোনাজাত করে। তিনি কোন ধর্মনিরপেক্ষতার কথা বলছেন সেখানটায় বলুন তো? উনি সরস্বতী পুজো করতে দিচ্ছেন না পশ্চিমবঙ্গে, উনি সেখানে মোল্লাদের তোল্লা দেওয়ার জন্য তিনি ঈদের মাঠে সংখ্যালঘু ভোটের আদায় করবার জন্য করছেন। তাহলে অপর পক্ষ একটা কিছু ভাববে না ভাবছেন? না আলীবাবু, আমাকে একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, আমি আছি লিবিয়ারি, আসছি আপনার কাছে। আলীবাবু আমি শুধু একটি জায়গায় একটু ইন্টারাপ্ট করতে চাইবো, লিবিয়ারি আসছি। আলীবাবু আমি ছোট্ট একটা সংযোজন করতে চাইবো, ছোট্ট একটা সংযোজন। আলীবাবু প্লিজ, আলীবাবু আপনার কাছে একটু সময় চেয়ে একটু ইন্টারাপ্ট করে একটু সংযোজন করতে চাইছি। আপনি যেমন বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন নিরপেক্ষতার উদাহরণ আনছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আপনি উদাহরণ টানতে পারেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদাহরণ তো আমরা টানতে পারি। সেখানে স্পষ্টত তিনি যখন কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষের সম্মেলনে যাচ্ছেন তখন সেখানে যে টুপি পরিধান করতে হয়, যা আপনাদের কাছে একটি যথেষ্ট সম্মানের, সেই টুপি পরিধান করতে তিনি অস্বীকার করেন। নরেন্দ্র মোদী না শুনুন রঞ্জন বাবু, নরেন্দ্র মোদী কোন জায়গায় কি মুসলিম ধর্মের টুপি পরেছে? কোথাও জায়গায় দেখাতে পারবেন? সেটাই তো কথা। তাহলে সে কিভাবে নিরপেক্ষতার প্রশ্ন? মুসলিম ধর্মকে শ্রদ্ধা জানানোর জন্য তিনি গিয়েছেন, মুসলিমদের অনুষ্ঠানে গিয়েছেন, মানলাম বেহারাদের অনুষ্ঠানে তিনি গিয়েছেন, পাসমানদা সমাজের অনুষ্ঠানে গিয়েছেন, কিন্তু কখনো সেই সমাজের যে নিশান তিনি মাথায় নেননি, কিন্তু মমতা নিয়েছেন। মমতা হিজাব করেছেন, এটা ঘটনা। তিনি ঈদের গিয়ে মোনাজাত করেছেন। 2 নম্বর যেটা বিষয়, আমি অন্য প্রসঙ্গে এসেছিলাম যে আমি একজন মুসলিম হিসাবে কেন সনাতনের মানুষদের প্রতি, সনাতন ধর্মের মানুষদের প্রতি এত কেন সফট আছি। দেখুন, আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এটা আগে ছিল না। আজকে তিনি রাস্তা দেখিয়েছেন সনাতনীদের আলাদা মঞ্চ তৈরি করবার জন্য। আমি বিজেপি পার্টির একজন মুখপাত্র প্রতিনিধি বলছি। আমার বিজেপি পার্টির স্ট্যান্ড পরিষ্কার করে বলতে চাই কংগ্রেসকে, ম্যাডামকে, যে বিজেপি পার্টির এই মুহূর্তে স্ট্যান্ড, সমস্ত সনাতনীরা এক হয়ে পশ্চিমবঙ্গে এই মৌলবাদী তৃণমূলকে অবশ্যই বাংলা থেকে আপনারা সরান, এই আবেদন আমরা পাশাপাশি জানাচ্ছি। অপরদিকে যেটা বলতে চাচ্ছি, আমি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাইবো, আপনার কাছে সনাতনীর ব্যাখ্যাটা ঠিক কি? পরিষ্কার, যারা ভারতীয় চির শাশ্বতে বিশ্বাসী যারা রয়েছে, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, ভারতীয় সভ্যতাকে মেনে নিয়ে যারা চলছে, তারাই হচ্ছে সনাতনী। বিশেষ করে সনাতনীদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা যুক্ত, শাক্ত, বৈষ্ণব, তারপরে হচ্ছে শৈব, এই সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে,
তারাই সনাতনের অংশ, চিরশাশ্বতে বিশ্বাসী। মুসলমানরা পরিষ্কার করে সনাতনে বিশ্বাসী? সুপ্রিম কোর্ট যেটা ভার্ডিক্ট দিয়েছে, মুসলমানরা সনাতনে বিশ্বাসী? আমি এখানে হিন্দু মুসলিম করতে চাইছি না, কিন্তু আপনার কথা প্রসঙ্গে আনতে হচ্ছে। না বিশ্বাসী অবশ্যই তো? অবশ্যই মুসলিমরাও সনাতনী আছে। অঞ্জন বাবু, আপনার বোঝার চেষ্টা করুন, জাতীয়তাবাদী যারা মুসলিম তারা অবশ্যই সনাতনী চিন্তাধারায় বিশ্বাসী, তারা জাতীয়তাবাদী, ন্যাশনালিস্ট। তাদেরকে ওই যে বলছেন না ম্যাডাম, নজরুলও মুসলিমদের সম্পত্তি, ভারতীয় জনতা পার্টির নজরুলও সম্পত্তি। এপিজে আব্দুল কালাম জাতীয়তাবাদী, তিনি রাষ্ট্রপতি, তিনিও বিজেপির বা হিন্দুদের মধ্যে অন্যতম, তিনিও একটা সম্পদ আছে, তিনিও সনাতনী। সেই জন্য আরিফ বেগ, তিনি এখন আপনার আরিফ মোহাম্মদ খান কেরলের রাজ্যপাল, তিনিও ভারতীয় সনাতনের সঙ্গে যুক্ত। সেই জন্য মুসলমান হিসাবে দেখবেন না, জাতীয়তাবাদী হিসাবে দেখুন। এরাই হচ্ছে ভারতবর্ষের ন্যাশনালিস্ট, এরাই হচ্ছে দেশপ্রেমিক, এরাই হচ্ছে সনাতনী। যারা চিরশাশ্বতে বিশ্বাসী তারাই সনাতনী। এখানে মুসলমান হিন্দুর কোনো বিষয় নেই আছে। আজকে পশ্চিমবঙ্গে মৌলবাদ এখানে মাথাচাড়া দিয়ে উঠেছে, আজকে আমরা অস্বীকার করতে পারবো? উনি বললেন যে তৃণমূলের সঙ্গে আমরা বিজেপি হাত মিলিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই হাত মিলিয়েছিলাম দিল্লিতে, আপনারা রাজ্যে করেননি ম্যাডাম। 2011 সালে সিপিএম এর বিরুদ্ধে, আজকে সিপিএম এর সঙ্গে রয়েছেন আপনারা। 2011 সালে কার সঙ্গে ছিলেন? সেই সময় আপনারাও ছিলেন। রাজনাথ সিং এর ছবিটা নিশ্চয়ই আপনার মনে থাকবে আলিবাবু। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস আসছে, তার আগে যখন আপনাদের দীর্ঘ লড়াই তৃণমূল কংগ্রেসের, তখন সেখানে তৃণমূল কংগ্রেসের একেবারে মুখ্যমন্ত্রীর পাশের সিটেই তিনি বসেছিলেন রাজনাথ সিং। স্পষ্ট তো সেই ছবিটা সবাই জানে। না, রাজনাথ সিং এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য, অনশন ভঙ্গ করবার জন্য, বোঝানোর জন্য এসেছিলেন। তা না হলে সোনিয়া গান্ধী সেই দিল্লিতে ছিলেন, তাদের একজনও কিন্তু আসেনি। আমার এই দিদি লিপিকা ম্যাডাম ওনার যারা প্রতিনিধি, আপনি স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের জন্য আপনাদের একটা সফট কর্নার রয়েছে, অবস্থান করেনি। তার মানে আপনি স্বীকার করে নিলেন আলিবাবু যে তৃণমূল কংগ্রেসের জন্য আপনাদের একটি সফট কর্নার রয়েছে। যখন মৃত্যু মুখে পতিত হচ্ছিল, তখন কিন্তু অটল বিহারী বাজপেয়ী রাজনাথ সিংকে পাঠিয়ে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়েছিলেন, তাকে বুঝাতে পেরেছিলেন তিনি অনশন ভঙ্গ করুন। এটা কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় থাকা সত্ত্বেও কেউ কিছু করতে পারেনি। সেই জন্য আমরা বলতে চাই যে রাজনাথ সিং মমতার প্রতি সফট আছে, শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টি চাইছিল সেই দিন যে এই সিপিএম পার্টিকে আমাদের সরাতে হবে ভারতবর্ষ থেকে, বাংলা থেকে। তার জন্য তিনি আমার দল মমতা না হলে কোনোদিনও আপনারা আসতে পারতেন না, এই জন্য তো এনডিএ শরিক করেছিলাম আমরা। না হলে কোনোদিনও আপনারা আসতে পারতেন না এই বাংলায়, এমনটাই আপনারা নিজেদের মতো ব্যাখ্যা করেন। সিপিআইএম থাকলে আপনারা আসতে পারবেন না, তৃণমূল কংগ্রেস আসলে আপনাদের পথটা অনেক বেশি সহজ হবে। এই উত্তরটা অবশ্যই আপনার থেকে নেওয়ার চেষ্টা করবো, কিন্তু সময় এখন আরেকটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। বাড়তি কথা নয়, আমি সরাসরি আলিবাবুর কাছে যে প্রশ্ন নিয়ে বিরতির আগে ছিলাম সেই প্রশ্নই আলিবাবুর কাছে। আলিবাবু বলুন। সেই কথা যেটা বলেছিলেন সেটা হচ্ছে, দেখুন, তৃণমূল এবং কংগ্রেস এরা এখন এই মুহূর্তে বা পশ্চিমবাংলায় এসে এরা কুস্তি করছে, আর দিল্লিতে এরা হলো দোস্তি। তাহলে এই যে কুস্তি করার কি মানে আছে? 20টা বিধানসভার আসন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেই কংগ্রেস পশ্চিমবঙ্গে 2026 বিধানসভায় তারা আঘাত করবে, সরকার তারা আতাতে করে বিজেপির এগেনস্টে লড়বে। আজকে এরা শুধুমাত্র কুস্তি করবার জন্য, যাতে কংগ্রেস সমর্থিত কিছু মানুষ যেন বিভ্রান্ত হয়ে কংগ্রেসের মধ্যে থেকে যায়, আজকে তারা যেন বিজেপি করতে না পারে। আজকে এদের ওই অবস্থানটা মানুষ বুঝতে পেরেছে। তাই কংগ্রেস, সিপিএম, অন্য সমস্ত স্তরের মানুষ তারা এখন এই গল্পটা বুঝতে পেরেছে যে না, এদের আমরা ভোট আমরা ভাগ করলে আমাদের আর তৃণমূলকে আমরা হারাতে পারবো না। তাই বিজেপিকেই আমাদের প্রথম পছন্দ বা ন্যাচারাল চয়েস। সেই জন্য যাই বলুন না কেন, কংগ্রেসের তৃণমূল সিপিএম এর রক্তক্ষয় হচ্ছে, কংগ্রেস আজকে শূন্য হয়ে যাচ্ছে। আসলে কথা সেটা হচ্ছে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম এরা যে ইন্ডি জোট করেছে, বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কারণ এরা একে অপরের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, বিভিন্ন ধরনের সংঘর্ষ হয়েছে বিভিন্ন সময় বাংলায়, সেই কারণে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে এখন ভারতীয় জনতা পার্টির পক্ষে আসছে। আর একটা বিষয়, আজকে তৃণমূল কংগ্রেসে যারা যে সমস্ত মুসলিম ভাইরা তৃণমূল কংগ্রেস করেন, আজকে তাদেরকে দিয়ে আজকে তাদেরই উপরে অত্যাচার করানো হচ্ছে। আজকে প্রকৃত উন্নয়ন কিন্তু সত্যি মুসলিমদের এরা করেনি। আজকে মুসলিম ভাইদের একটা বড় অংশ তারাও বুঝতে পারছে যে না, তৃণমূল কংগ্রেস আমাদের কিচ্ছু করেনি, আরো করতে পারবে না। তাই তাদেরও এবার মানুষকে, তারাও মানসিকভাবে তৈরি হয়েছে,
তারাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য 2026-এ তারা রেডি হয়ে আছে। বাক্স খুললেই বুঝতে পারবেন দিল্লির মতন যে মুসলিমরা বিজেপিতে ভোট দিয়েছে। বেশ, দ্বিতীয়বারের জন্য রাজ্য সম্পাদক হলেন মোহাম্মদ সেলিম, তিনি কি বক্তব্য রাখলেন একবার শোনাই আপনাদের সামনে, তারপর আসছি লিপিকাতির কাছে। দেখুন। একটা মেয়ে খুন হলো, নির্যাতিত হলো, ডাক্তার ট্রেনিং নিজের হাসপাতালে, তার জন্য লাখ লাখ মা বোনদেরকে রাস্তায় নামতে হলো, রাত জাগতে হলো। আমরা বললাম নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। আরজি করের মাথা অনেক দূর, নবান্ন পর্যন্ত আছে। একটা সঞ্জয়ের জন্য না, গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, গোটা নবান্ন যে পচাগলা ব্যবস্থা, যে কাটমানির রাজত্ব, যে ড্রাগ র্যাকেট, যে ইন্টারন্যাশনাল র্যাকেট, তার অংশ আমরা দেখলাম হিল্লি দিল্লি কলকাতা এক হয়ে গেল, যে কিছুতেই সত্য বেরোবে না। আর এখানেই আমাদের লড়াই, এক মাঘে শীত যায় না। হিলি দিল্লি কলকাতা এক হয়ে গেল। লিপিকাতি। কি বলবো বলো? মোহাম্মদ সেলিম বলছেন হিলি দিল্লি কলকাতা সব এক হয়ে গেল আরজি কর ইস্যুতে। কার্যত 26শে বিধানসভা নির্বাচনের আগে একটু পারদ চড়ানোর চেষ্টা করছেন মোহাম্মদ সেলিমও। না, সে তো বটেই। আজকে আরজিকর ঘটনায় সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব এক হয়েছে। বিশ্বের মানুষও এটা নিয়ে প্রতিবাদ করেছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম সিবিআই এর হাতে দায়িত্ব দেওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত সে বিচারের কোনো মীমাংসা হলো না। মানে অদ্ভুত, এটা অদ্ভুত লাগলো যে কাদের অঙ্গুলি হেলনে আজকে মমতা ব্যানার্জির রাজ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটার সমস্ত কিছু, এই এত বড় আন্দোলনকে চেপে দেওয়া হলো, কাদের অঙ্গুলি হেলনে আমরা বুঝতে পারলাম না। এটা খুব অবাক লাগছে যে এত বড় একটা ঘটনা যা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই সিবিআই এর উপর দায়িত্ব দেয়া হলো। সেই সিবিআই কিসের অঙ্গুলি হেলনে, কিভাবে কাউকে দোষী সাব্যস্ত করতে পারলো না, এবং যেটা একজনকে দোষী যাকে মানা হলো সেটা কিন্তু একটা ছোট ছোট বাচ্চাও এই পশ্চিমবঙ্গের বা বাংলার মানুষ বা সারা ভারতবর্ষে তারাও কোনো একা একটা ছেলের পক্ষে ঘটানো সম্ভব নয়। ওইভাবে হত্যা করা, ওইভাবে তাকে হত্যা করা কখনো সম্ভব নয়। অথচ সিবিআই সেটারও কোনো রকম হলো না। সেই জন্য কার অঙ্গুলি হেলনে, কিসে আজকে মমতা ব্যানার্জি এত মানে পশ্চিমবঙ্গ কিভাবে ক্লিন চিট পেয়ে গেল আমরা বুঝতে পারলাম না। অথচ এই আলীবাবুদের মতন এরা লড়াই করছে এখানে, এরা মনে করছে তৃণমূলকে সরিয়ে এরা ক্ষমতায় আসবে। অদ্ভুত লাগে এই কথাগুলো শুনলে, খুব অদ্ভুত লাগে। উনি যেন উনি এই যে সনাতনের নতুন একটা সংজ্ঞা দিলেন, আমি এর কোনো মানে খুঁজে পেলাম না। উনি কি বললেন উনি নিজেও হয়তো বোঝাতে পারবেন কিনা সন্দেহ। সনাতনের একটা অদ্ভুত সংজ্ঞা দিলেন, বললেন যে সবাই নাকি সনাতনী, যারাই ভারতবর্ষের ভারতের ঐতিহ্য সংস্কৃতিতে বিশ্বাসী তারা সনাতনী। তাহলে মৌলবাদী তো সব ধর্মের মধ্যেই মৌলবাদী আছে, তাহলে উনি কি করে পশ্চিমবঙ্গে শুধুমাত্র মৌলবাদী যদি বলা হয় যে সব ধর্মের মানুষই সনাতনী, তাহলে মৌলবাদ বলতে হয় যে কিছু মানুষ মৌলবাদ, সেটা যে কোনো ধর্মের হতে পারে। কিছু মানুষ মৌলবাদী মানুষ আছে যাদের অত্যাচারে পশ্চিমবঙ্গ অত্যাচারিত হচ্ছে। তাহলে সেই মৌলবাদটা শুধুমাত্র অন্য ধর্মের মৌলবাদ নয়, সে হিন্দু মৌলবাদও হতে পারে সব ধর্মের। আমরা তো দেখেছি, আমরা উত্তর প্রদেশে দেখেছি, মধ্যপ্রদেশে দেখেছি, কার বাড়িতে ফ্রিজের মধ্যে গোস্ত রয়েছে বলে তাকে অত্যাচারিত করা হলো, তাকে মারা হলো, তাকে মেরে ফেলা হলো, তার উপর অত্যাচার করে। এই জিনিসগুলো তো দেখেছি। মৌলবাদ তো সব ধর্মের মধ্যেই আছে, শুধুমাত্র কি একটা ধর্মের মৌলবাদ? সে মৌলবাদটাকে তো সবাই ঘৃণা করে, সেটা শুধু বিজেপি ঘৃণা করে আর নয়। তাহলে বলুক যে আমরা মৌলবাদের বিরুদ্ধে, আমরা মৌলবাদের বিরুদ্ধে, আমরা সনাতন ধর্ম বা মুসলিম ধর্ম বা শিখ ধর্ম কি খ্রিস্টান ধর্মের আমরা বিরোধী নয়, আমরা মৌলবাদের বিরুদ্ধে। সে সঠিকভাবে সেটা বলতে হবে। উনি নিজেই তো গুলিয়ে ফেললেন পুরো ব্যাপারটা, উনি গুলিয়ে ফেললেন পুরো ব্যাপারটা। আর যেটা বললেন যে পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ নাকি কেন আসেনি, মমতা ব্যানার্জি যখন অসুস্থ হয়েছে হয়েছে আসেনি, তাহলে আপনার নেতারা আসছে। আপনি বললেন রাজনাথ সিং নাকি সফট কর্নার মমতা ব্যানার্জির জন্য,
তার মানে তো আপনি স্বীকার করে নিচ্ছেন, তাহলে আপনার কেন্দ্রে যে মন্ত্রী নেতারা বসে রয়েছেন তারা যদি মমতা ব্যানার্জির প্রতি সফট কর্নার হয়, তাহলে আপনি এখানে কি করে লড়াই করবেন? আপনি কি বলবেন? আপনাকে তো তাহলে আপনার দলেরই যারা নেতা মন্ত্রী দিল্লিতে রয়েছে, আপনার দলের উচ্চ মাথা রয়েছে, তাদের বিরুদ্ধে আপনাকে যেতে হবে। তারা যদি সফট কর্নার হয়, আপনাকে তাদের বিরুদ্ধে যেতে হবে। আলিবাবু, দীপিকাদি বলতে চাইছেন এই তো কংগ্রেস এটা করছে, তাহলে আপনারা আলাদা কি করছেন? আপনারা বলছেন আমরা আলাদা। আলিবাবু, দীপিকাদি বলতে চাইছেন, আলিবাবু দীপিকাদি বলতে চাইছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি। না না না, ওটা নয়। এখানে ম্যাডাম যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে রাজনাথ সিং মমতার প্রতি সফট কর্নার কোন সময় আছে, টাইমটা বলুন। টাইমটা কিন্তু 2011 সালের আগে 2006 সাল, যখন 6 সালের পর থেকে সিপিএম ছিল, সেই সময় আমার এনডিএর পার্টনার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাডাম সব জানেন আপনি, আমাদের সঙ্গে ও 6 বছর সংসার করছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। সংসারটা করেছে মমতা, আপনাদেরই তো অনুগত ছাত্রী, আপনাদেরই তো ছাত্রী দিদি, আপনারই এই মমতা ব্যানার্জি একটা পশ্চিমবঙ্গের একটা দুর্দান্ত প্রতাপ দলকে, সিপিএম কে তারা সরাতে চায়। সেই হিসাবে আমরা তাকে এনডিএর সমর্থক হিসাবে আমরা তাকে নিয়ে সিপিএম কে পশ্চিমবঙ্গ থেকে একবারে বিলীন করে দেওয়া হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শের পরিপন্থী এই পার্টি ছিল। সেই কারণে এটার প্রয়োজন ছিল মমতাকে দিয়ে সেই কাজটা করানো, যার ফলে আমরা তাকে এনডিএ এখন সেই জায়গায় নেই। মমতা এখন আপনাদের কাছে গিয়েছে, মমতা এখন আপনাদের কাছে গিয়েছে, রাহুল গান্ধীর কাছে গিয়েছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, না না, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনারা দিল্লিতে ইন্ডি জোট করলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলতে পারেন যে পশ্চিমবঙ্গে আপনারা মমতার এগেনস্টে আপনারা লড়াই করবেন, কথা বলতে পারবেন? বলতে পারবেন না। যখন তখন আপনাদের সঙ্গে বিজেপিকে না আসতে দেওয়ার জন্য তারা আতাত করে যেতেও পারে। কংগ্রেস তৃণমূলের আবার আর একটা আতাত 11 সালের মতন হলেও হতে পারে। সুতরাং আমরা তৈরি আছি, ভারতীয় জনতা পার্টি আমরা তৈরি আছি। ওই সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আরো অন্য দল, নকশাল, খেকশিয়াল সব পার্টি মিলে যদি আপনারা এক জায়গায়ও দাঁড়ান, আমরা এবারে বিজেপি একাই পশ্চিমবঙ্গে লড়াই করে মমতা যে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে সেটা রক্ষা করতে পারেনি। নারী স্বাধীনতা দিতে পারেনি, নারীদের সুরক্ষা দিতে পারেনি। বিভিন্ন দলের আপনাদের থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম, তৃণমূলেরও এবং বিজেপিরও শত শত কর্মী খুন হয়েছে এই সময়কালের মধ্য দিয়ে। আজকে বাংলাকে পিছিয়ে দিয়েছে 6 লক্ষ কোটি টাকা ঋণ পশ্চিম বাংলায়। আজকে এই অবস্থায় বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, নির্ভয়ার কাণ্ডের পরিত্রাণ চায় বাংলার মানুষ। তাই একমাত্র কোনো দালাল পার্টিকে না, একমাত্র বিজেপি হচ্ছে বাংলার মানুষের একমাত্র বিকল্প। বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরাবে, যেমন করে অরবিন্দ কেজরিওয়াল। আলিবাবু এখানেও কি মোদি ফ্যাক্টর কাজ করাবেন নাকি কোনো মুখ সত্যি সত্যি থাকবে? কোনটা? আমাদের নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গে ভোট করব। আমাদের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের নেতা কে হবে সে বিষয়ে আমরা এখনো বলিনি। আমাদের বক্তব্য দিল্লি থেকে জানানো হবে। আমি প্রধান মুখপাত্র না যে আমি ডিক্লেয়ার দেব। আমরা পরিষ্কার আলিবাবু, মোদি ফ্যাক্টর লোকসভাতেও আপনারা কাজ করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলায় ফলাফলটা আপনারা খুব ভালো করে জানেন। মোদি ফ্যাক্টরই কাজ করিয়েছিলেন বাংলাতেও। সে একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের যাবতীয় নেগেটিভ বিষয়গুলোকে আপনারা প্রচারের একেবারে সম্মুখে রেখেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে মোদির ফ্যাক্টর বারংবার মোদি ফ্যাক্টরকে কাজে লাগিয়েছেন, কিন্তু লাভ কিছু হয়নি। উল্টে 2018 সাল আর 2024 সালের সমীকরণটা আপনারা খুব ভালো করে জানেন। 21-এর সমীকরণটাও আপনারা জানেন, 26-এর সমীকরণও আপনারা এখন থেকেই ভবিষ্যৎবাণী করছেন, অনেকটা 2047 সালের মতো, যা আমরা এখনো পৌঁছতেই পারিনি। তা বলছি 2026 সালে সত্যি সত্যি সেই মোদি ফ্যাক্টরি কাজ করবে নাকি আবারও সেই শুভেন্দু কিংবা সুকান্ত কিংবা দিলীপ ঘোষ? নরেন্দ্র মোদী বিশ্বের বরেণ্য নেতা, নরেন্দ্র মোদী ভারতবর্ষের স্টেটসম্যান, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে 21টা রাজ্যে বিজেপি এবং বিজেপির মিত্র দল নিয়ে আমরা সরকারে রয়েছি। নরেন্দ্র মোদীর রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে 2026-এ বিজেপি সরকার আমরা গঠন করব এই বাংলাতেই, নিশ্চিত। এর ব্যাপারে কোনো 101% দ্বিমত নেই। নরেন্দ্র মোদী আমাদের নেতৃত্ব, উনি যদি ভোটের পরে যদি কোনো নেতৃত্বে বলে দেন তাহলে আমাদের সংসদীয় নেতা
বিধায়কদের মধ্যে নির্বাচিত হবেন এবং মুখ্যমন্ত্রী অবশ্যই হবেন। দেখবেন তার কারণ মহারাষ্ট্রের কথা সবাই জানে, সেখানে আপনারা অপারেশন লোটাস কিভাবে খাটিয়েছেন। বাংলার ক্ষেত্রে আবার যদি কোনো অদ্ভুতভাবে আনপ্রেডিক্টেবল কোনো মুখ চলে আসে, আবার দেখবেন যার ওপর ভরসা করে যাকে বিরোধী দলনেতা আপনারা বানিয়েছেন সেই ব্যক্তি আবার তৃণমূল কংগ্রেসে না চলে আসে। সবটাই রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক খেলা, বুঝলেন। আমি ঠিক এই জায়গায় মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন সম্মেলনে একবার শোনাই আপনাদের আলীবাবু। রঞ্জন বাবু, শুভেন্দু বাবু বলেছেন, উনি তার একটা বক্তব্য আপনাদের সেটা নিশ্চয়ই আছে, যে তিনি বলেছেন বিজেপিতে থেকে মরবেন, বিজেপিতেই থেকে তিনি রিটায়ার নেবেন, অন্য কোন দলের চিন্তা ভাবনা তার মধ্যে নেই। শুভেন্দু অধিকারী 2011 সাল এবং তার আগের যে বক্তব্যগুলো ছিল তা তৃণমূল কংগ্রেসের সাপোর্টে ছিল। রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং বয়ান ওই অনেকটা চিরশত্রু এবং চিরমিত্রের মতো, বুঝলেন তো। আমি ঠিক এই জায়গায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের একবার বক্তব্যটা শোনাবো, তারপর আসছি। দেখুন, আমরা শুধু পুলিশের মারফত আর প্রেসকে জড়িয়ে আর হুগলির এই মাঠ থেকে গোটা রাজ্যে দালাল পুলিশ আর তৃণমূল বিজেপিকে বলছি, আরে আমাদের কথা তো ছেড়ে দাও, তোমাদের কথা মানুষ আর শুনবে না। মাঠ আমাদের বড় হচ্ছে, আর সেই মাঠে দাঁড়িয়ে থেকে লড়াইটা হবে চোখে চোখ রেখে, নিজেদের জীবনের বাজি রেখে। আজকে দিতে হলো, জবাব দিতে পারবে কেন গোটা গ্রাম বাংলার আমাদের মাগুলোর বুকের দুধের জন্য যে আয়রনের ট্যাবলেটটা আইসিডিএস সেন্টার থেকে দেওয়া উচিত, কেন তার সাপ্লাই নেই? জবাব দিতে পারবে কেন আইসিডিএস এর পক্ষ থেকে গায়ে গায়ে শুধুমাত্র ভাত সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছে? अरे जो लोग शासन के इर्द गिर्द घूमते हो, कभी अपना फैमिली में जाओ और परिवार में जाकर बोलो कि तुमरा एक दिन पारबे शुधु एक दोला भात शुधु सेদ্ধ খেয়ে বাঁচতে। রুটি কাপড়া মাকানের এই যে বারংবার দাবি এবং যা আজ মীনাক্ষী মুখোপাধ্যায়ের গলাতেও শোনা যাচ্ছে, কতটা সাধারণ মানুষ বোঝেন আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষ আলীবাবুর কথায় পোলারাইজেশনের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন। আমি আলীবাবুর কাছে প্রথমে যাব। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনার স্ট্যান্ড পয়েন্ট আনইন্টারাপ্টেড, বলুন। ভারতীয় জনতা পার্টি 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমরা আবেদন জানাতে চাই, আপনারা বিভিন্ন দল এত বছর ধরে করেছেন, আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গকে দিনের পর দিন অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এখানে ব্যবসা বাণিজ্য সব বন্ধ, এখানে শিল্পপতিরা আসে না, এখানে কলকারখানা নেই। আজকে প্রায় 2 কোটি শিক্ষিত বেকার, মা বোনদের নিরাপত্তা নেই। সেই কারণে পশ্চিমবঙ্গের এই আসন্ন নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বাংলার মানুষকে মুক্তি দিতে পারে। ভারতের বিশেষ করে পশ্চিম বাংলার সাধারণ মানুষ, সনাতনী মানুষ, তাদেরকে আমরা আবেদন জানাবো, আপনারা দল মত বর্ণ ধর্ম সবকিছু নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে আপনারা এবারে আশীর্বাদ করবেন এবং বাংলাকে আমরা মুক্তি দিতে চাই, বাংলাকে আমরা শান্তি দিতে চাই, বাংলাকে প্রকৃত উন্নয়ন আমরা দিতে চাই এবং একই সঙ্গে সারা বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে সেরকম জায়গায় আমরা নিয়ে যেতে চাই। বিজেপি পশ্চিমবঙ্গকে মুক্তি এনে দিতে পারে। আর সময় দিতে পারছি না আলীবাবু, আমি এখানে লিপিকাতির কাছে যাবো। লিপিকাতি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, বলুন। আমি প্রথমত বলি যে আলীবাবু যেটা বলছেন সেটাকেই আমরা সঠিক ধরবো না ওই যে বারবার করে বলছি যে কেন্দ্রীয় এই দুদিন আগেই পেপারে দেখলাম যে পশ্চিমবঙ্গে এই কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তর বলেছে পশ্চিমবঙ্গ নাকি উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্য। কোনটাকে ধরবো? আলী হাসান বাবু যদি এটা একটু ক্লিয়ার করে দেন যে উনি যেটা বলছেন সেটা ঠিক না আপনাদের কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তর যেটা বলছে সেটা ঠিক। আর 26-এ যদি আপনারা বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আমি তো বলছি যদি আসতে পারে, আমরাও দেখে দিচ্ছি বিজেপি যদি ক্ষমতায় আসতে পারে। কে ক্ষমতায় আসবে আমি জানি না, আমরাও রয়েছি সেই লড়াইতে, কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে আমি এটা খুব হাস্যকর ব্যাপার হয়ে গেল। কারণ মোদিজি কি আদেও চান যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকবে না? এটা মোদিজি, অমিত শাহজি কি চান?
এখানে শুভেন্দু অধিকারী লড়ছেন ঠিকই, মানে দৌড়ে বেড়াচ্ছেন ঠিকই, চিৎকার করছেন ঠিকই, কিন্তু আদতেও কি ওনাদেরও সাপোর্ট করেন ওনাদের কেন্দ্রীয় নেতৃত্ব? বেশ বেশ আর সময় দিতে পারছি না লিপিকা দি। দেখুন অন রেকর্ড থাকলো লিপিকা দি, 26-এর বিধানসভা নির্বাচনে যদি সত্যি সত্যি আবার বিজেপি চলে আসে তাহলে কিন্তু আপনি বলেছেন রাজনীতি ছেড়ে দেবেন, এবং ট্রাইব টিভি বাংলায় আমরা কথা দিচ্ছি, ট্রাইব টিভি বাংলায় আমরা তাও আপনাকে ডাকবো, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে হলেও ডাকবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো। দেখুন 26-এর বিধানসভা নির্বাচন রুটি কাপড়া মাকানের উদ্দেশ্যে হবে নাকি পোলারাইজেশনের উদ্দেশ্যে হবে, নাকি সত্যিই বিজেপি চায় তৃণমূল কংগ্রেস এ রাজ্যে থাকুক, এই সব সমীকরণই সাধারণ মানুষের উপর নির্ভর করে। সাধারণ মানুষ শেষ বেলায় শেষ হাসিটা কার মুখে দেখতে চান তা সাধারণ মানুষ বিচার করে ঠিক এই আঙুলের ছাপে। এবার দেখার 26-এর বিধানসভা নির্বাচন কার পাল্লা ভারী হয়। একথা বলে আজকের স্পেশাল শো শেষ করছি। আর এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।